ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? একবার একটু জানাও। একবার একটু জানাও ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, সকলে জয়েন হয়ে যাক, শুরু করে দিচ্ছি ক্লাস। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একবার একবার জানিয়ে দাও। ফাইনালি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। চলো তাহলে এবার ক্লাসটা শুরু করি, আস্তে আস্তে সকলে জয়েন করে যাবে। আচ্ছা, একটু দেরি হয়ে গেল, 10-15 মিনিটের মতো। যাও, কম্পিটিটিভ স্টাডি গাইড দেখো, ব্যাচ 1 এর যে তোমাদের লেসন নাম্বার আজকে 18 নাম্বার ক্লাস, তাই তো? শতকরা 2 নাম্বার ক্লাস। তো তোমাদের দেখো অনেকেই আছো যারা শতকরা 2 নাম্বার ক্লাসটাতে জয়েন করছো, 1 নাম্বারটা জয়েন করতে পারোনি। তো সেটা রেকর্ডিং অটোমেটিক্যালি আছে, সেই রেকর্ডিং দেখে নেবে। ঠিক আছে, চলো তাহলে একদম ক্লাস ধরে শুরু করি। আগের কিছু পোর্শন শিখিয়ে দিই। একটা জিনিস তোমাদের বলেছিলাম, পার্সেন্টেজে যদি 5% হয় সেটাকে আমরা বলেছিলাম কি 5/100 হবে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের আমি বলেছিলাম কিছু জিনিস শেখাবো, তাই না, নতুন করে। ওয়েট, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক শেখাবো বলেছিলাম তোমাদের। চলো চলো, হ্যাঁ দেখো কয়েকটা জিনিস দেখে নাও। আগের দিন যেটা ক্লিয়ার করিনি, আমি বলেছিলাম আজকে আমি শেখাবো কিছুটা শর্টকাট। কি শর্টকাট? পার্সেন্টেজের শর্টকাট। ঠিক আছে, পার্সেন্টেজের শর্টকাট। এই শর্টকাটটা কি? এই শর্টকাটটা সেটা হচ্ছে পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশন শিখবো। ফ্র্যাকশন বা ফ্র্যাকশনকে আমি পার্সেন্টেজের আকারে লিখবো, বা বাংলায় যেটাকে বলে ভগ্নাংশ। কোনো ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজ আকারে কিভাবে লিখতে পারবো, বা কোনো ভগ্নাংশ পার্সেন্টেজ থাকলে সেটা ভগ্নাংশের আকারে কিভাবে লিখতে পারবো, সেটা আমরা আজকে আলোচনা করবো। খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। তোমরা দেখবে যে আমি তোমাদের বলেও দিয়েছিলাম যে কোনো একটা সংখ্যা 5 বা কোনো একটা সংখ্যা 1 ধরে রাখো, এক সংখ্যাকে বলা হয় 100%। ঠিক একই রকম 5 সংখ্যাকেও বলা হয় 100%, বা যে কোনো সংখ্যাকে আমরা 100% বলতে পারি, নিজে থেকে 100%। ঠিক আছে, যে কোনো সংখ্যা নিজে 100%, এটা মাথায় রাখবে। কেন না, ধরো নাও আমি যদি 1কে 100% ধরি, 1কে 100% মানে 1/1 মানে 100% আমি বলতে পারছি। 1 ভাগের 1 ভাগ, 5 ভাগের 5 ভাগ, 5 ভাগ ধরে নাও কোন একটা জিনিস 5টা সমান ভাগে ভাগ করা হয়েছে, 5টা সমান ভাগে ভাগ করা হয়েছে, তার 5 ভাগই নেওয়া হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো? 5 ভাগ ছিল, তার 5 ভাগই নেওয়া আছে, তো 5 ভাগের 5 ভাগটাই এটা ইকুয়াল টু 100%। কেন না, 5 আর 5 কেটে 1 চলে আসছে এবং সেটা 100% এর আকার দাঁড়াবে। তো চলো তাহলে আমরা এখানে লিখি 1, 1 মানে আমরা জানবো 100%। তাহলে 2 মানে কি জানবো? 200%। 3 মানে 300%। 15 মানে 1500%। আমি 5 ইন দ্য সেন্স নিজে 100% যদি হয়, বা তুমি ধরে নাও এখানে যদি 15 বলে, 15 মানে কত হবে?
আমরা হিসাবে সুবিধাতে যদি 1 কে 100% ধরা হয় তাহলে 15/1 হয়। 1 মানে যদি 100% হয় তাহলে 15 মানে কত হবে? অবশ্যই 15 দুটো শূন্য পার্সেন্টেজ। কোন সংখ্যাকে পার্সেন্টেজে প্রকাশ করা, ধরে নাও আমি যদি বলি যে 30 কে পার্সেন্ট বা 33 কে পার্সেন্টেজে প্রকাশ করো। সংখ্যা 33। 33 একটা সংখ্যা, সেই সংখ্যাকে যদি আমি বলি যে না পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, তাহলে কি করতে হবে? কোন সংখ্যাকে তাকে গুণ করতে হবে 100 দিয়ে আর তার উপরে লিখতে হবে পার্সেন্টেজ। তাহলে কি হবে? 33 সংখ্যাটা কি হয়ে দাঁড়িয়ে গেল? 3300 দাঁড়িয়ে গেল। তাহলে এটা একটু মাথায় রাখবে যে পার্সেন্টেজ লিখলে 100 দিয়ে গুণ করতে হয়। কারণ কি? পার্সেন্টেজ মানে ছিল 1/100। এটা তোমাদের আগের দিন বুঝিয়েছি। আগের রেকর্ডিংয়ে খুব সুন্দর ক্লিয়ার করা হয়েছে। চলো তাহলে এবার আমরা যে পার্টটাকে ধরে আলোচনা করব সেটা হচ্ছে 1 মানে 100%, তাহলে 1 এর 2 মানে 2 মানে যদি 100% হয় 1 মানে কত? বা যদি আমি বলি যে না হাফ কে আমাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে হয় তাহলে হাফ কে 100 দিয়ে গুণ করব, বাইরে পার্সেন্টেজ লিখে দেব, তার মানে আলটিমেট হচ্ছে 50%। বা দুটো সমান ভাগ আছে, দুটো সমান ভাগকে ভাগের মধ্যে এক ভাগ নেওয়া হয়েছে, দুটো সমান ভাগকে আমরা 100% ধরবো, তাহলে একটা কি? তাহলে সেটার উত্তরটা তাহলে 1/2 মানে 50%। এটা মাথায় রাখবে। ঠিক একই রকম 2/2, 1/2 হাফ, 2/2 মানে সম্পূর্ণ, 2/2 দেখো কেটে গিয়ে 1 হয়ে গেল। এটা 50% হলে এটা দেখো কত সুন্দর 100% হয়ে গেল। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে একটু একটু করে। এবার ধরে নাও আর একটা জিনিস নিই, 1 এর 3। 1 এর 3 মানে আমরা জানি 33.1 অথবা 33.33%। ঠিক একই রকম ভাবে 2 এর 3 কত হবে? এই 1 এর 3 যেটা লিখলাম তার ডাবল হয়ে যাবে 2 এর 3। তার মানে কি? তুমি নরমালি ভাবো 3টে ভাগে ভাগ করা হয়েছে কোন একটা সংখ্যাকে এবং এই 3টে পার্ট মিলে হলো 100%। এটা যদি একটা পার্ট যদি 33.1 হয় তাহলে আরো একটা পার্ট 33.1, এই 33.1 দুটো যোগ করলে কত হবে? 66.66%। অথবা 33 পূর্ণ জায়গায় ইনটু 2 করলে 66.2 ঠিক আছে? ঠিক একই রকম ভাবে 3 এর 3, 3 এর 3 মানে দেখো 3 আর 3 কেটে যায় 1 হয় মানে 100%। বা তুমি এটাকে লিখতে পারো 33 এর মাল্টিপল যদি বানাও, গুণ যদি করো, 33.33 কে 2 দিয়ে গুণ করলে 66.66, 3 দিয়ে গুণ করলে 99.99 চলতে থাকবে, শেষ হবে না। তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেট ঠিক 100%ই ধরে নেওয়া হয়। ঠিক আছে? তাহলে 3/3 মানে 1, 100% মিলে গেল। ক্লিয়ার? এবার চলো আরো একটা ভাবে জিনিসটাকে শিখি। 1 এর 4 তাহলে কত হবে? 1 এর 4 তাহলে কত আসলো? 1 এর 4 মানে তুমি লিখে রাখো 25%। সে একই ভাবে 1 এর 4 কে 100 দিয়ে গুণ করবে, 4 কে 100 দিয়ে কাটবে, 25% গিয়ে দাঁড়াবে। 1 এর 4 25% তাহলে 2 এর 4 কত হবে? না 25 কে ডবল করো 50। দেখো এটা 50% হয়ে গেল। দেখো আবার মিলেও যাচ্ছে। দেখো 2 আর 4 যদি কাটি তাহলে সেই 1 এর 2 হয়ে যাচ্ছে। এই 1 এর 2 মানে 50% বেরিয়েছিল কিনা? একই ব্যাপার। তাই না? 1 হলো 2 হলো তাহলে 3 এর 4। 3 এর 4 কত হবে? না 25 যে সংখ্যাটা আছে 25% তাহলে 25 এর গুণফল হবে। তো 25 2 এ 50, 25 3 এ 75, তাহলে এরকম 75%। ঠিক একই রকম 4 এর 4 কত হয়ে যাবে? 4 এর 4 মানে কেটে গেল 1 হলো। তার মানে আল্টিমেট দেখো 25 এর নামটা যদি পড়ে এটা 100%। ইজিলি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? এবার চলো এবার চলে যাই। 1 এর 4 হলো, আমরা তাহলে এবার 1 এর 5 যাই। 1 এর 5, 1 এর 5 মানে 20%, মাথায় রাখবে। 2 এর 5 মানে 40%। 3 এর 5 এগুলো সবকিছু মনে রাখতে হবে, হ্যাঁ? মানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? 3 এর 5 মানে দেখবে 60%, ঠিক আছে? 4 এর 5 মানে আমার 80%। আবার ঠিক 5 এর 5 মানে 100%। আর লিখছি না, এগুলো মনে রাখতে হবে। ঠিক একই রকম ভাবে 1 এর 6, 1 এর 6 ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে বলা হয় 16.2 ঠিক আছে? কেন 2 এর 3? আবার যদি তুমি বুঝতে অসুবিধা হয়, দেখো 1 এর 6 ইনটু 100 পার্সেন্টেজ, তার মানে 100/6 মানে 1 এর 6 কে যদি পার্সেন্টেজে প্রকাশ করি তো গুণ 100 ই করতে হবে। তো 6 দিয়ে যদি করো তাহলে কত আসবে? 6 ষোলো 96, 6 ষোলো 96, হাতে থাকলো 4 আর 6 মানে ভগ্নাংশ যদি কাটি 2 এর 3 থাকলো, তাহলে 16.2 তাহলে ঠিক একই রকম এটাকে যদি ডবল করো 2 এর 6, দেখো 2 এর 6 যদি কাটি তাহলে আমার আসছে কি 1 এর 3।
তাহলে 2/6 যা 1/3 তা, তার মানে 1/3 মানে 33 পূর্ণ 1/3%, এটাই আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের একটু শিখে রাখতে হবে, লিখে রাখতে হবে। 1/6 হলো, 2/6 হলো, 3/6, 3/6 দেখো 3/6 যদি কাটো তাহলে কি 1/2 হয়ে যায় না? 1/2 মানে 50%, তাই না? আবার যদি বলো 4/6, 4/6 মানে সেই 2 দিয়ে কাটলে কত হয়? 2/3 হয়ে যায়, তার মানে 66.66 পূর্ণ 2/3%, এটাও বলতে পারি। 5/6টা মনে রাখতে হবে, এটা একটু দরকার হয়। 5/6 কিভাবে মনে রাখবো? 6/6 মানে 100% হয়, আর পুরো সংখ্যাটা 6/6 থেকে একটা বাদ দিলেই না 5/6 আসে। তাহলে 100 থেকে 16 পূর্ণ 2/3% বাদ দিয়ে দাও, তাহলে 100 থেকে 16 পূর্ণ 2/3% বাদ দিলে কত আসবে? 83 1/3%। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো মুখস্থ বারবার বারবার করে লিখে মুখস্থ করতে হবে, তাহলে আমাদের অঙ্কের স্পিড বাড়বে। এটা ছাড়া কি হয় না? এটা ছাড়াও হবে, কিন্তু এটাতে করাটা খুব বুদ্ধিমানের কাজ, মানে যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি তোমাদের স্পিড বাড়বে এটা। ঠিক আছে, 1/7 তোমাদের এইচডব্লিউ থাকে বাকি কাজগুলো করার। 1/7 মানে এখানে লিখবে 14.14 দুগুণে 28%, এটা মাথায় রাখবে। 2/7 তাহলে কত হবে? আচ্ছা, এটাকে আরো একভাবে লেখা যায়, এটা আরেকভাবে লেখা যায় কত? 14 পূর্ণ 2/7%। ঠিক আছে, এইভাবে লেখা যায়, করে দেখতে পারো ইজিলি, এইভাবেই তোমাদের আসবে। 1/7, 2/7, 3/7, 4/7, এরকম ভাবে তোমাদের পরপর 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 এটা এইচডব্লিউ থাকলো। এইচডব্লিউ মানে কি? এগুলো তোমাদের প্র্যাকটিস করে করে হয়ে যাবে, কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া উপায় নেই। 1/8, 1/8 এর জিনিসটা আগের দিন আমি বুঝিয়েছিলাম, তাহলে 1-এর হাফ, 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ হয়, হাফকে 2 দিয়ে ভাগ করলে 1/4 হয়, 1/4 কে 2 দিয়ে ভাগ করলে 1/8 হবে। তুমি দেখো 100 হাফ হয়ে গেল 50, তার হাফ হয়ে গেল 25, 25 এর হাফ থেকে 12.5, তাহলে 1/8 মানে হলো 12.5%। পরীক্ষায় খুব আসে কোনটা? 3/8টা আসে। 3/8 মানে 12.5 3 গুণ। এবার 12.5 ইন্টু 2 করলে 25 হয়, 25 এর সঙ্গে আর 12.5 যোগ করে দাও, তাহলে 37.5, তাহলে 37.5%, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, 7/8টাও একটু আসে পরীক্ষায়। 7/8টা কি আসবে? 7/8 তুমি 1/8 বিয়োগ করে দাও, তাহলে 12.5 বাদ দিয়ে দাও কত থেকে? 100 থেকে। 100 থেকে 12.5 বাদ দিলে কত থাকবে? 87.5%। হলো? আচ্ছা, 1/8 হলো। এবার এখানে একটু ভালো মতো করে লিখে নিই। 1/9, 1/10, 1/11। 1/9 খুব সহজ, 11.11%। 1/11 09.09%। ঠিক আছে, এটা এদের সঙ্গে রিলেট করে তুমি মুখস্থ করতে পারবে। এইভাবে কিন্তু এগুলোকে ধরে ধরে মুখস্থ করতে হবে। তুমি যখনই 1/9 ফ্র্যাকশনে পড়ে থাকবে, সেটাকে পার্সেন্টেজ আর অত সময় দেওয়ার দরকার নেই। তুমি 1/9 মানে 11.11% লিখে রাখবে, আর 1/11 মানে 09.09। দেখো এটাকে তুমি যদি, খুব সহজ কেন আমি বললাম এটা, যদি 1/9 জায়গায় তোমাকে যদি ধরো 5/9, 5/9 মানে তুমি ইজিলি বলে দেবে এটাকে 5 দিয়ে গুণ করো, মানে 55.55% করে দেখো, তাই আসবে। ঠিক আছে, ঠিক এই জিনিসটাকে দেখো, 1/11 ধরো না তুমি 7/11 করলে, 7/11, 7/11 তাহলে কত ভ্যালু আসবে? 7/11 ভ্যালু হবে 9-কে 7 দিয়ে গুণ করো, 7 9 63, তাহলে 63.63%। মিলিয়ে দেখে নাও, এটাই আসবে। আর এখানে থাকলো একটাই পড়ে 1/10, 1/10 মানে 10%। ঠিক আছে, ওটা তো সহজ, ওটা আর করা লাগবে না। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে ফাঁকা রাখার কারণটা হচ্ছে, ধরে নাও কিছু কোশ্চেন তোমাদের করে, যেরকম ধরো তোমাকে বললো 100%-এর বেশি যখন বললো, ধরো 625%, এটাকে ফ্র্যাকশনে নিয়ে আসবে। তো ফ্র্যাকশনে আনার একটা নিয়ম হচ্ছে, তুমি জানো যে 100% মানে 1 হয়, 200% মানে কত আসলো? 2 হলো। কারণ কি? পার্সেন্টেজ আর দুটো শূন্য কেটে যাচ্ছে, তাই না? তো তুমি এটাকে একটু ভাবো তো, এটাকে এইভাবে ভাবতে পারো, 600 যোগ 25%। তাহলে আমি এটা বলতে পারি 600% প্লাস 25%। 600% মানে হয়ে যায় 6, 25% মানে হয়ে যায় 1/10।
4, তাহলে 6 পূর্ণ 1/4, এইখান থেকে ইজিলি নিয়ে চলে আসলাম। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়নি, যে ধরে নাও 12 প্লাস 2/3, এটা মানেও তোমাদের যেহেতু এখনো অ্যালজেব্রা পোর্শন করায়নি, কিছু বাকি আছে, আমি চাইছি যে অ্যারিথমেটিক পোর্শনটা শেষ করে দিই, বীজগণিত পাটিগণিতটা, কারণ সামনে ফুড এসআই আছে, বা সামনে পাটিগণিতটা শেষ করে দিয়ে আগে, তারপরে অ্যালজেব্রা থাকলো, পরিমিতি থাকলো, ওগুলোকে আস্তে আস্তে শেখাবো, কারণ ওটাতে সময় নষ্ট করার সময় নেই। আর ওটা থেকে প্রশ্ন তো একটা করে আসতেও পারে, নাও আসতে, কিন্তু এগুলো থেকে থাকবেই। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাইছি, এখানে দুটো ভাবে দেখো, যদি আমি এখানে একভাবে করি যে 3 কমন নিলাম, 3 12 36 প্লাস 2, তার মানে আসলো 38/3, তার মানে সে আসলো 3 12 36, 12 পূর্ণ 2/3, তাই তো? আবার এইটাকে আমি এইভাবে লিখতে পারি যে যেহেতু যোগ আছে, 12 পূর্ণ 2/3, ঠিক আছে? দেখো দুটোরই অ্যান্সার সেম, তো এটাকে একটু কানেক্ট করবে, পরীক্ষাতে খুব কাজে দেবে। তাহলে এখানে দেখো 625% মানে যদি এইটা হয় 6 পূর্ণ 2 1/4, তাহলে আমি খুব সহজে বলতে পারি 1216 পূর্ণ 2/3%, 1216 2/3%। তো তুমি খুব সহজে এরকম ভাবে ভাবতে হবে জিনিসটা, যে এত পার্সেন্টেজটা আমি কিভাবে করব। তা আমি জানি এখানে 1200 আছে, আর 16 পূর্ণ 2/3 প্লাস 16 পূর্ণ 2/3, আর পুরোটার বাইরে পার্সেন্টেজ, 1200% মানে 12 হয়, প্লাস মানে পূর্ণ সংখ্যায়, 16 পূর্ণ 2/3 মানে কত, একটু আগে বললাম 1/6, তাহলে এই পুরো পার্টটাকে এইভাবে খুব সহজেই আমরা আনতে পারবো, আমাদের যখন দরকার পড়বে তখন। এটা আমি একটু অ্যাডভান্স শর্ট ট্রিক তোমাদের দেখিয়ে রাখলাম, ঠিক আছে? এটা একটু মানে দেখো, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে এরকম যারা ঠিক অঙ্ক নিয়ে প্র্যাকটিস করতে চাও বা বুঝতে চাও, তারা ঠিক এখান থেকে অনেকটা বুঝে নিতে পারবে, অনেক আইডিয়া তোমরা পেয়ে নিতে পারবে, ঠিক আছে? তোমরা সেটাকে কাজে লাগাও, এগো। চলো আমরা এবার কোশ্চেনে ঢুকি। 26 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই কনসেপ্টটা বুঝতে পেরেছো সকলে? একটু জানাও, আমাকে রেসপন্স দাও। বোঝা গেছে? এটা অসুবিধা হচ্ছে? এই ট্রিকটা খাটবে না। আরেকবার বলো। মাইনাস থাকলে তো এরকম করতে পারবো না, শুধু প্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, হ্যাঁ, আমি মাইনাস থাকলে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। ধরে নাও তোমাকে দিল 99 মাইনাস 2/3, ঠিক আছে? এখানে বুদ্ধিমানের কাজটা কি, 99 2/3 দিল না, আর একটু বড় করে দিই 39, আর এখানে 23 করে দিই, আর একটু ভালো লাগবে। 99 মাইনাস 23/39, আমরা কি করব, এই সংখ্যাটাকে একটু 99টাকে 98 প্লাস 1 করে দাও, মাইনাস 23 39। এবার দেখো এই পার্টটা তো খুব সহজ, এই পার্টটা তো আমাদের কাছে খুব সহজ। তার মানে 98 প্লাস, আমরা জানি এখানে 39 আসবে, 39 থেকে 23 বাদ দিলে কত থাকবে না 16, তাহলে তোমার 98 পূর্ণ 16/39, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। মাইনাস প্লাস থাকলেই এটা হয়, মাইনাসের ক্ষেত্রে এটা হয় না, কিন্তু মাইনাস থাকলে আমরা এই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো, ঠিক আছে? কারণ আমি জানি এখানে যাই থাকবে সেটা এক থেকে কমই থাকার পসিবিলিটি বেশি, তাই না? যদি প্রকৃত ভগ্নাংশ হয় তো এটাই হবে। বলো, আর কোনো প্রশ্ন? জানাও, না হলে পরেরটাতে যাবো, কোশ্চেনে ঢুকবো। কোনো প্রশ্ন আছে? চলো তাহলে পরের প্রশ্নে যাই। 26 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 25% বৃদ্ধির ফলে কোনো ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায়। বৃদ্ধি বলেছে 25%, 25% মানে আগে ধরো 100 টাকা ছিল তার কাছে, ঠিক আছে? পার্সেন্টেজ আছে বলে আমরা 100 ধরলাম, সরি, পার্সেন্টেজের কনসেপ্টেই তাই তোমাদের আমি বলেছিলাম যে পার্সেন্টেজ 100-র মধ্যে ক্যালকুলেট হয়। 25% মানেই পার্সেন্টেজ আছে বলে 100 দিলাম। তাহলে 100 টাকার জিনিস যেহেতু 25% বৃদ্ধি পাচ্ছে,
তো 100 আছে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবো, ওই জন্য 125 হয়ে যায়, তাই তো? এবার যে এইখানে একটা জিনিস একটু বুঝতে হবে, দেখো অঙ্কটা খুব সহজ, আমি জাস্ট বোঝানোর জন্য এত সময় লাগছে, যে 100 টাকা এটা কি, এটা ইউনিট, মানে 100 ইউনিট ভাবো। আমি তো আমি কেন 100 ধরলাম, 100 জায়গায় 200 ধরতে পারতাম, 500 ধরতে পারতাম, 1000 ধরতে পারতাম, তবে 100ই ধরলাম, যেহেতু 100 25% বাড়লে 125 ইউনিট হয়, এবং 125% মানে 25 ইউনিট বাড়লো প্লাস 25 ইউনিট হলো, তাই তো? এবার বলেছে 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 25 ইউনিটের ভ্যালুটাই কত টাকা, 500 টাকা, ব্যাস। তো বলেছে ওই ব্যক্তি বর্ধিত বেতন কত, বর্ধিত বেতন কোনটা, এটাই তো বর্ধিত বেতন, এটা তো প্রকৃত বেতন, তাই না? এটা তো প্রকৃত বেতন 100 ইউনিটটা, 25 টাকা 25 ইউনিট বেড়ে সেটা, এটা হলো বর্ধিত বেতন, বর্ধিত বেতন। তাহলে এবার তুমি দেখো, যদি আমি কোশ্চেনে যাই, তাহলে প্রকৃত বেতন, বর্ধিত বেতন, 500 টাকা 25 ইউনিট, তাহলে 25 ইউনিটের ভ্যালু যদি 500 টাকা হয়, তাহলে আমরা বর্ধিত বেতন চেয়েছে, তাহলে এখানে 125 ইউনিটের ভ্যালু চেয়েছে। অত অত ক্যালকুলেশন বা করতে পারো, 25 কে কত দিয়ে গুণ করলে 150 আসছে না, 20 দিয়ে গুণ করলে 500 আসছে, তাহলে এটাকেও 20 দিয়ে গুণ করো, তো 125 কে 200, 2500, এটা হয়ে গেল आंसर। বলো, বুঝতে পেরেছো? এখানে কিন্তু প্রকৃত, যদি ওই ব্যক্তির শুধু বেতন জিজ্ঞেস করতো তাহলে 100 ইউনিটের ভ্যালু বের করতাম, যেহেতু এটা বর্ধিত বেতন জিজ্ঞেস করেছে, ওই জন্য এটা বর্ধিত বেতনের কনসেপ্টে জিজ্ঞেস করে। পরিষ্কার? বুঝতে পেরেছো আশা করি। না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করবে, হ্যাঁ, কথা বলবে, কোনো অসুবিধা নেই। চলো এই অঙ্কটা দেখো, এখন যতগুলো অঙ্ক করাবো না আজকে, খুব ভালো ভালো কনসেপ্টের অঙ্ক আছে, মানে ভালো, মানে পরীক্ষায় আসে, তুমি দেখতেই পারবে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30%, 40% বেশি, মানে ধরে নাও একটা সংখ্যা প্রথম সংখ্যা, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো, দুটি সংখ্যার তৃতীয় একটি সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যা থেকে তো, তাহলে তৃতীয় সংখ্যাকে 100 ধরে নাও, কেন না, এটা পার্সেন্টেজে আছে, এটাও পার্সেন্টেজে আছে, এবং যদি তৃতীয় সংখ্যাকে 100 ধরা হয়, তো যথাক্রমে উল্লেখ করেছে মানে প্রথম দুটি, তাহলে প্রথম সংখ্যাটা 30% বেশি, তাহলে 100 থেকে 30% বেশি মানে 100 যোগ 30, তাই না? এটা যদি 100% হয় তাহলে 100 যোগ 30%। দ্বিতীয় সংখ্যাটা 40% বেশি, তাহলে এখানে 100 যোগ 40%। দুটোকে রেশিওর মতো করে ভাবতে পারো। বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, চলো আগে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাকে ছোট করে নাও, রেশিও করে ছোট করে নাও, তাহলে এখানে কত হচ্ছে 130, এটা হচ্ছে 130%, আর এটা হচ্ছে 140%। তাহলে এবার রেশিও করো, চলো, তাহলে এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ উঠে গেল, শূন্য শূন্য কেটে গেল, 13:14। এবার বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, প্রথম সংখ্যাটি কত পার্সেন্ট কার দ্বিতীয় সংখ্যা থেকে, তাহলে প্রথম সংখ্যা যার বলবে না, আমি আগের এসেও বলেছি, দ্বিতীয় সংখ্যার, এটা যেটা বলবে এটা নিচে হবে, প্রথম বাই দ্বিতীয়। যদি কোশ্চেনটা উল্টো বলতো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার, তাহলে প্রথম নিচে হতো, যেহেতু এটা দ্বিতীয় সংখ্যার বলেছে, স্যার দ্বিতীয় নিচে, ইনটু 100% করতে হবে আমাদের। তাহলে প্রথম সংখ্যা কত আছে, প্রথম সংখ্যা আছে কত, 13, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 14, ইনটু 100%। বেশ, এখানে যেটা আসবে সেটাই, কত আসবে ক্যালকুলেশন করি, এখানে 1300 আর 14 দিয়ে ভাগ, তাই তো? কত দিয়ে হবে, 9 14 করে নাও, 9 সামথিং, মানে এটা তুমি অ্যান্সার করে নিও আশা করি, এগুলো আর এখন করাচ্ছি না, এগুলো তুমি ভাগ করে তুমি যেটা বেরোবে, অ্যান্সারের উপর ডিপেন্ড, দশমিকে থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, যেটা থাকবে সেটাই অ্যান্সার, আশা করি ক্লিয়ার। এখানে যেটা আসবে সেটাই অ্যান্সার। এখানে বোঝার জায়গা হচ্ছে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, দ্বিতীয় সংখ্যাটা নিচে থাকবে। আচ্ছা, অনেক সময় জিজ্ঞেস করে
প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে কতটা বেশি বা কতটা কম, তাহলে বিয়োগ করব। 13 থেকে 14 এক বেশি, 14 থেকে 13 এক কম। বেশি কম জিজ্ঞেস করেনি, কে কতর কত পার্সেন্ট, ওই জন্য জাস্ট সংখ্যাগুলো বসে গেল। ক্লিয়ার? পরের অঙ্ক, চলো তো এই অঙ্কটা করো। দেখো শর্টে করি, আগেরটার মতো অনেকটা ডেসক্রাইব করলাম, এটাকে একটু যদি শর্টে করা হয় তুমি বুঝতেই পারছো। দুটি দ্রব্য তৃতীয় একটি দ্রব্য থেকে দ্রব্যের মূল্য অপেক্ষা যতক্ষণ 60% কম বলেছে, কম। তাহলে তৃতীয় যদি 100 হয়, তাহলে প্রথমটা কত হবে? 60 কম মানে 40 ইস্টু দ্বিতীয়টা কত হবে? 20 কম মানে 80। তাহলে রেশিও কাটলে 1:2 হয়ে গেল। তো বলেছে প্রথম, এটাই তো প্রথম না, এটাই প্রথম আর এটা দ্বিতীয়। তো প্রথম আর দ্বিতীয় বলছে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ? প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয়র, তাহলে নিচে দ্বিতীয় থাকবে, তাহলে 1/2 ইন্টু 100%। এটা তো সহজেই 50% বেরিয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ। তোমাদের অপশন দিইনি বলে তোমরা অপশন পাচ্ছ না, একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু আমি এই ডিফিকাল্টটাই বোঝাতে চাইছি যে তোমরা একটু কনসেপ্টটাতে যাও। অপশন থাকলে কি হবে, তুমি অ্যান্সারটা ধরতে পারবে যে ও আচ্ছা। অপশন থাকলে একটা সুবিধা কি হয়, তুমি যদি ভুল করো তাহলে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই দিকটা হয়তো ভুল করছি। কিন্তু দেখো সামনে কিন্তু পিএসসি মিসেলিনিয়াস থাকছে। পিএসসি মিসেলিনিয়াস মেন্সে কি আছে? ডেসক্রিপটিভ ম্যাথ আছে। ডেসক্রিপটিভ ম্যাথে তুমি আর অপশন পাবে? তখন তো অপশন পাবে না। এবার হ্যাঁ সেখানে এইভাবে করতে পারো, একটু লিখে মানে প্রত্যেকটা শর্টে লিখলাম, সেটাকে ধরে ধরে লিখতে হবে। একই কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি এটাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। চলো, খুব সহজ। এখানে একটা কনসেপ্ট তোমাদের একটু দেখাবো। এক ব্যক্তির মাসিক বেতন 5,000 টাকা 10% বৃদ্ধির পর, তাহলে বেতন 5,000 টাকা, মাসিক বেতন 5,000 টাকা। এই 5,000 টাকাটাই হ্যাঁ 100% সমান, এটা মনে রাখবে। অতএব আমি বলতে পারি 100% ইকুয়াল টু 5,000 টাকা। টাকা লিখছি না বারবার। তো বলেছে 10% যদি বৃদ্ধি হয়, তাহলে 100% যদি 5,000 হয়, তাহলে 10% কত হবে? না একটা শূন্য কমে গেল 100 থেকে 10, তাহলে 5,000 থেকে একটা শূন্য কমে 500 হয়ে গেল। তো বলেছে যে 10% বৃদ্ধির পর বেতন কত হবে। তাহলে আগে 5,000 ছিল, 10% হয় 500 আরো বাড়বে, মানে এই দুটো যোগ না, 100% আর 10% মানে 110% হবে। আগে 100% ছিল, 10% বেড়েছে, তাহলে 110% হবে, তাই না? বা এই পার্সেন্টেজ লিখলে তোমাদের গন্ডগোল হয় অনেক সময়। তুমি ধরে নাও আগে 100 ইউনিট ছিল, 10% বেড়েছে, 10% মানে 100-র মধ্যে 10 বেড়েছে, তাহলে 110 ইউনিট হলো। ঠিক আছে, এভাবেও ভাবতে পারো। তো এবার 10% এর ভ্যালু 500 টাকা, তো 110% এর ভ্যালু কত হবে? গুণ করে দিলেই হয়ে যেত, বা এর সঙ্গে 500 আমি যোগ করে দিলাম। কারণ কি, এটা 100% আর এটা 10%, যোগ করলে 110% হয়ে যাচ্ছে, এবং তাহলে এটা 5500 হয়ে যাচ্ছে आंसर। ঠিক আছে, এইভাবে আশা করি কনসেপ্ট তোমরা ক্লিয়ার করতে পারবে। চলো পরের অঙ্কে যাই। করো তো দেখি এই অঙ্কটার অ্যান্সার বলো, দেখি কতজন পারছো বলতে। বলো 30 নম্বর। আট হাজার হবে। 8,000, চলো দেখছি।
20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9600 টাকা। তার মানে বৃদ্ধির পর জিজ্ঞেস করেছে, তার মানে এই যে টাকাটা এটা বৃদ্ধিপ্রাপ্ত টাকা 9600 টাকাটা, ঠিক আছে? তাহলে এরকম লিখতে পারো যে আগে ছিল 100 ইউনিট, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন প্লাস 20 ইউনিট বাড়লো, বেড়ে আমার হয়েছে 120 ইউনিট। তাহলে সবসময় প্রথম কাজটাই কিন্তু আমাদের পার্সেন্টেজের হবে। প্রফিট লস করো, পার্সেন্টেজ করো, যেটাই করো, তোমার প্রথম কাজটা কিন্তু সবসময় পার্সেন্টেজের হবে, এটা একটু মাথায় রাখবে। তাহলে 20% বৃদ্ধির পর 120 ইউনিট হয়েছে। তো প্রকৃত বেতন কত ছিল? তাহলে এই 120 ইউনিটের ভ্যালুটাই 9600 টাকা, তাই না? তো এটা কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে কত সহজেই দেখো, তুমি এটাকে আরো অন্যভাবে করতে পারবে। আচ্ছা এইভাবেই থাক, অন্যভাবে করতে চাও না, তাহলে 120 ইউনিটের ভ্যালু যদি আমার হয়ে যায় 9600 টাকা, পুরোপুরি কাটছে, কেটে যায়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 9600 বাই 120, আর 100 ইউনিটের ভ্যালু তাহলে কত হবে? 9600 ইন্টু 100 বাই 120, 00 8 বড় 96, 800, আর এখানে একটা শূন্য থাকলো, তাহলে 8000 টাকা। এখানে তাহলে 8000 টাকা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এটাকে একটু শর্টকাটে করি। হ্যাঁ, এই জিনিসটাকে একটু তোমাদের শর্টকাটও দেখিয়ে দিই। তুমি দেখো 20% বৃদ্ধি বলেছে, আমি জানি 20% মানে একটু আগে দেখলাম আমাদের কথা হয় 1/5 হয়, 20 বা 100 1/5 হয়। তার মানে আগে ছিল 5, পরে হয়েছে বৃদ্ধি পেয়েছে, মানে 5 এর মধ্যে 1 বৃদ্ধি পেয়ে হয়েছে 5 প্লাস 1 মানে 6। 6 মানে যদি 9600 হয়, তাহলে কত হচ্ছে? ইন্টু কত হচ্ছে? 6 কে 6, 6 কে 6 আর 36, 6 36, 1600 টাকা। 16 তাহলে এটাকে, হ্যাঁ, তাহলে 1600 দিয়ে তুমি গুণ করে দাও, 8000 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবেও তুমি খুব সহজে করতে পারো, এই পার্সেন্টেজ বারবার করে না করেও। তো ওই জন্যই বললাম একটু আগে যে পার্সেন্টেজের কনসেপ্টটা শিখলাম, তো এটাকে কাজে লাগাতে হবে, কাজে লাগাবো আস্তে আস্তে। এখানে হ্রাস বলেছে 15%, হ্রাস বলেছে, চলো 100 ধরে করে নাও, 15% আছে, ছোট ছোট তো নেই, 1 লাখ হবে। 1 লাখ হয়ে যাবে, বোঝা যাচ্ছে। 100 ইউনিটের ভ্যালু থেকে 15% কমে যাচ্ছে, কমছে, হ্রাস হচ্ছে। তাহলে 100 থেকে 15 কমলে কত হয়? 85 ইউনিট। আর 85 ইউনিটের ভ্যালুই কত বলেছে? যা 85,000 টাকা। তাহলে 100 ইন্টু 1000, তাহলে 1 লক্ষ, Answer, তাই না? কারণ এখানেও 1000 দিয়ে গুণ হচ্ছে, এখানেও 1000 দিয়ে গুণ হবে। খুব সহজ। প্রকৃত মূল্য বলেছে, ওই জন্য এটাই। তোমাকে যদি বলতো হ্রাসপ্রাপ্ত মূল্য, তাহলে এটা হ্রাসপ্রাপ্ত মূল্যই তো দিয়েছিল এটা। করো এই অঙ্কটা, দেখো কি বলেছে। এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা হলো, বেতন বৃদ্ধির হার কত? এক ব্যক্তির 33.13%। তাহলে আমি কি বললাম, এক ব্যক্তির বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকায় করা হয়েছে, তার মানে আগে ছিল 15,000 টাকা, পরে হয়েছে 20,000 টাকা। তুমি টাকাকে রেশিওতে করে নিলে কিনা আরো ভালো হয়, 00 কেটে দিলে তাহলে 3:4, মানে আগে 3 ছিল, পরে 4 হয়েছে। বেতন বৃদ্ধির হার কত? 3 থেকে 4 হয়েছে, 1 বেড়েছে। কার থেকে বেড়েছে? এটা 3 থেকে বেড়েছে, তাহলে ইন্টু 100, 1/3 মানে তো পার্সেন্টেজ আর লেখার দরকার নেই, 1/3 মানে 33 গুণে 1/3%, অ্যান্সার হয়ে গেল। মানে ভগ্নাংশকে আমি আবার পার্সেন্টেজে কনভার্ট করব, তো একটু সময় লাগে। তো বেতন বৃদ্ধির হার কত? যেহেতু বৃদ্ধি পেয়েছে, আগের, এটা আগে ছিল, এটা পরে, আগের থেকে পরে বেড়েছে, বৃদ্ধির হার ওই জন্য জিজ্ঞেস করেছে। তাহলে বৃদ্ধির হার 33 গুণে 1/3%, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এই অঙ্কটা বের করে দাও। একটি গাড়ির মূল্য 2 লক্ষ টাকা থেকে হ্রাস পেয়ে
1,80,000 টাকা হলো, 2 লক্ষ টাকা থেকে 1,80,000 সরি, তাহলে আমি রেশিওতে করতে পারো বা এমনিও বুঝতে পারছো কত টাকা কমছে, 20,000 টাকা কমেছে, তাই না? 20,000 টাকা কমেছে কত টাকার মধ্যে? 2 লক্ষ টাকার মধ্যে। তো এখানে 4টা শূন্য, এই 4টা শূন্য কেটে দাও, 2 দিয়ে কাটলে 1/10, 1/10 মানে 10%। তাহলে হার বলেছে, তার মানে 10% হার, হ্রাসের মূল্য 10%, তাই তো? মানে এখানে আরো একভাবে করা যায়, এটা যদি 100% হয়, সবসময় বলেছি প্রথম সংখ্যাটা 100%ই হবে, তাহলে এইটাতে 10%ই কমছে না, কারণ 20,000 টাকাই বেরোচ্ছে। তাহলে এই জায়গাটা একটু দেখে নিও, 20,000 টাকা। চলো পরের অঙ্কে যাই। এটাও ভালো প্রশ্ন, এটাও পরীক্ষায় আসে কম বেশি, যে এ এর মান বি এর থেকে 25% বেশি, তার মানে এ ইস টু বি করে নাও। এ এর মান বি এর থেকে 25% বেশি, এর মান তাহলে বেশি, বি এর যদি 100 হয়, এ তাহলে 125, 25% বেশি, মানে এটা 100 ইউনিট হলে এটাও 100 ইউনিট কেটে গেল, রেশিও আছে তাই, ঠিক আছে? তাহলে বি এর মানে, আচ্ছা এটাকে ছোট করে দাও, আগে 25 দিয়ে কাটো, 5 25 125, 4 25 100, 5:4। বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম, তাহলে বি এর মান কম এ অপেক্ষা, হ্যাঁ কত কম, তাহলে 5 থেকে 4 কত কম, 1 কম, কত থেকে, 5 থেকে, কত পার্সেন্ট, 1/5 মানে 20%, বা এটাকে 100%, তাহলে 20% হয়ে গেল। এইভাবে খুব সহজেই আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এ অপেক্ষা শতকরা কত কম, এ অপেক্ষা 20% কম বি, একটু মাথায় রাখবো। চল পরের অঙ্ক, একই রকম, এগুলো পরীক্ষায় আসে, কতবার এসেছে, ছোট ছোট অঙ্ক, যে পি এর বেতন কিউ এর বেতনের থেকে 25% বেশি, তাহলে পি ইস টু কিউ, এরকম লিখবো, পি এর বেতন বেশি আছে না, কিউ এর বেতনের থেকে 25% বেশি, তাহলে কিউ কে ছোট ধরবো 100 আর পি কে ধরবো 125, রেশিও করলে আমার 5:4, 25 দিয়ে কাটলাম, তাহলে কিউ এর বেতন পি এর বেতন থেকে শতকরা কত কম, কিউ এর বেতন কম কত থেকে, 5 থেকে 4, কত কমলো, 1 কমলো, কত থেকে কমছে না, 5 থেকে কমছে, তাহলে ইন্টু 100% মানে তোমার 20% আনসার, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে দেখো, এগুলো অঙ্ক দেখো দিচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সেও এসেছে, হ্যাঁ, এবং বিভিন্ন পরীক্ষায় আসেই, সবগুলো তার প্রিন্ট করা সম্ভব নয়, কিন্তু অনেক পরীক্ষায় আসে, এগুলোই আসে। এর মান বি এর থেকে 25% কম, তাহলে এখানে এ ইস টু বি রেশিও করো, এর মান বি এর থেকে 25% কম, তাহলে এ কম বি এর থেকে, তাহলে বি এখানে 100 ধরলে এটা 75, 25 কমে গেল, তো বি এর মান এ অপেক্ষা কত বেশি, তাহলে রেশিও করো, 25 দিয়ে যদি কাটি তাহলে 3:4, তাহলে 3 থেকে 4 কত বাড়লো, 1 বাড়লো, কত থেকে না 3 থেকে, 1/3 মানে কত হয়, 33 গুণ 1/3%, आंसर আছে आंसर, ঠিক আছে? খুব সহজ জিনিসগুলো। দেখো রামের বেতন শ্যামের অপেক্ষা 50% কম, রাম শ্যাম, রামের বেতন শ্যাম অপেক্ষা কম, তাহলে শ্যাম যদি 100 ধরি, এটা তাহলে 50 কমে গেল, 50 থাকলো, কেটে গিয়ে কত দাঁড়াচ্ছে, 1:2। এবার দেখো শ্যামের বেতন রাম অপেক্ষা কত বেশি, শ্যাম রাম অপেক্ষা শতকরায় কত বেশি জিজ্ঞেস করছি, ওই জন্য রেশিও করে দিলাম, তাহলে এখানে কত হবে, 1 বেশি, কত থেকে 1 থেকে, তার মানে 100%, 1/1 মানে একই হয় না, আমি প্রথমে বলেই দিয়েছি 1 মানে 100%। চলো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার এসেছে, করো দেখি অঙ্কটা, চেষ্টা করো, আমাকে অ্যান্সার বলো দেখি কতক্ষণে হয়, তারপরে আমি বলছি। কুড়ি পার্সেন্ট হবে?
পার্সেন্ট হবে, হ্যাঁ ঠিক আছে। এটার অনেক রকম পসিবিলিটি হয়, হ্যাঁ মানে অনেক রকমের ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কগুলো দেয়, একটু ডিফিকাল্টও করে। তো এটা একটু বোঝাবো তোমাদের একটু ভালো মতো করে, যে কোশ্চিনটা দেখো, অ্যান্সার খুব সহজে অনেকে বলে দেবে, যে এটা একটু বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমি শর্টকাট সবকিছু দেখিয়েছি। চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে মূল্য গুণ ব্যবহার সমান সমান খরচ। যেরকম ইংলিশে বলা হয় প্রাইস ইন্টু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তার মানে এখানে একটু একটা জিনিস মাথায় রাখো, ধরুন আটার কথা বলি, আটা এখন 40 টাকা কেজি ধরে রাখো, মূল্য যদি 40 টাকা কেজি হয় রুপিস, এত টাকা পার কেজি। ব্যবহার ধরো আমার 5 কেজি লাগছে ব্যবহার, তাহলে আমার খরচ কত হবে, টাকা কত টাকা খরচ হলো, 4 25-এ 4 5-এ 20, 200 টাকা, তাই না? এত টাকা বুঝো ভালো মতো করে। আমাকে এখানে বিভিন্ন রকম বলতে পারে, যে কনজাম্পশন স্থির থাকলো, অপরিবর্তিত থাকলো, 5 কেজি তো 5 কেজি আনতে হবে, তো চিনির দাম যদি বাড়ে তাহলে তো খরচও বাড়বে, তাই না? জিনিসটাই বোঝার চেষ্টা করো। যদি ধরো এটা বৃদ্ধি পেল, এটা বৃদ্ধি পেল, বৃদ্ধি, এটা অপরিবর্তিত রেখেছে, বলেছে না একটি পরিবারের চিনি বাবদ খরচ একই রাখলে, খরচ কিন্তু একই রাখছে, 200 টাকারই চিনি আনতে হবে। চিনির দাম বেড়ে গেছে, ধরো চিনি থেকে তোমরা পেট্রোল হিসেবে ভালো বুঝতে পারবে, স্কুটি বাইক চালাচ্ছ, তো বাইকের যখন তেল বেড়ে যাচ্ছে, আমি জানি যে আমার আমার মাসে একটা টাইপ, আমার মাসে 1000 টাকা করে খরচ, ধর বাইকের তেলের পেছনে, বা 2000 টাকা করে খরচ। এখন যখন তেলের দাম বেড়ে গেল, ধরো 25% বেড়ে গেল, তাহলে কি করবে তোমরা? 25% যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই জিনিস তো আমি ঠিকঠাক পাবো না, কমে যাবে। এটাই হচ্ছে কথা। যদি এটা খরচ আমার কাছে ফিক্স থাকে, যে না আমি হয় এক্সট্রা খরচা আমি করতে পারছি না, যা আছে তো সেটার মধ্যেই চলতে হবে, তাহলে এটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে এটা যদি বৃদ্ধি পায়, অবশ্যই 40 থেকে 25% ধরো বেড়ে গেল, তাহলে 25% মানে 10 বাড়লো মানে 50 হয়ে গেল, তাহলে 50 অপরিবর্তিত মানে এটাও 200 টাকা। এবার বলো, 50 রুপিস 50 টাকা পার কেজি হয়ে গেছে এখন প্রাইস, মূল্য, আর আমার খরচ কিন্তু আমার সেম আছে 200 টাকায়, তাহলে কত কেজি পাবো না, 50 200 মানে 4 50-এ 200 মানে 4 কেজি তাহলে পাচ্ছি। তাহলে এইটা কমছে কিনা, হ্রাস পাচ্ছে কিনা, ব্যাস এইটাই হচ্ছে ঘটনা। একটা যদি বাড়ে একটা কমবে, যদি একটা অপরিবর্তিত থাকে। ঠিক এই কনসেপ্টটা কি হয় জানো, ওই যে একই অঙ্ক দৈর্ঘ্য প্রস্থ ধরে করা হয় অনেক সময়, যে আয়তক্ষেত্র যেরকম, যে কোনো সংখ্যা যখন গুণের প্রকাশ পাচ্ছে, ধরো নাও এরিয়া, আয়তক্ষেত্রে দেয় পরীক্ষায় পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু মনে হবে যে না ওটা তো পরিমিতির অঙ্ক না, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়। তো যদি দৈর্ঘ্য বাড়ায়, যদি দৈর্ঘ্য বাড়ায়, যদি ধরো ক্ষেত্রফল সেম থাকলো, যদি দৈর্ঘ্য বাড়ে তাহলে নিশ্চয়ই প্রস্থ কমাতে হবে, যদি ক্ষেত্রফলটাকে সেমই রাখতে হয়, তাই না? আবার যদি দেখো তুমি নর্মালি ভাবার চেষ্টা করো, ধরে নাও এটা দৈর্ঘ্য আর প্রস্থর গুণফলে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এটা লেন্থ এটা ব্রেথ, উপরটা দৈর্ঘ্য নিচে পাশে একটা প্রস্থ। তো যখন আমি যদি মনে করি যে দৈর্ঘ্যটা একটু বাড়িয়ে দেব, দৈর্ঘ্যটা বাড়িয়ে দিলে তো ক্ষেত্রফলটা বেড়ে যাবে, কিন্তু ক্ষেত্রফলটা যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে একটু কমাতে হবে, একটু কমাতে যাচ্ছি, তাহলে তো ব্রেথ কমে গেল, তাহলে একটা বাড়ালে একটা কমে যাচ্ছে, যখন এটা অপরিবর্তিত থাকবে, এটা কনসেপ্ট। এটা ছিল তোমাদের কনসেপ্ট, যে চিনির মূল্য 20-25% বৃদ্ধি পেয়েছে, একটি পরিবারের চিনি বাবদ খরচ একই রাখতে গেলে, একই মানে অপরিবর্তিত রাখতে, চিনির ব্যবহার শতকরা কত হ্রাস পাবে। এবার অঙ্কটা করবো কিভাবে, অঙ্কটা করার একটা কনসেপ্ট আছে, সেটা দেখে নাও। ধরে নাও আমি সেই 100 ইউনিট টাকা, ইউনিট, হ্যাঁ 100 টাকা ধরতে আমরা পারি না, 100 টাকা ধরতে কখনোই পারি না, 100 ইউনিট ধরতে পারি, হ্যাঁ
100 ইউনিট কনসেপ্টটাতে ক্লিয়ার হবে। 100 ইউনিট টাকা আমার কাছে আছে, যেটা খরচ বাবদ, এটা খরচের জন্য আমার রাখা আছে। যখন 25% দাম মূল্য বৃদ্ধি পাবে না, মূল্য যখন বৃদ্ধি পেল কত পার্সেন্ট না 25%, তাহলে 100 টাকার খরচের জায়গায় আমার নিশ্চয়ই তাহলে 125 টাকা খরচ হবে, তাই না? টাকা হিসাবে যদি ভাবে 100 ইউনিটের জায়গায় 125 ইউনিট খরচ হবে, তাই না? কিন্তু আমাকে তো এটা অপরিবর্তিত রাখতে বলেছে খরচ, তাহলে এই জায়গাটা যদি মূল্যের হয়, এই জায়গাটা ওই 125 থেকে 100-তে যাবো, যে এটা হয়ে যায় ব্যবহার। বলো এবার ব্যবহার কত কমছে, যে ব্যবহার হচ্ছে তোমার কত, 125 থেকে 100 কত কমলো, 25 কমলো, কত থেকে না 125 থেকে, ঠিক আছে? এটা ফ্র্যাকশনে নিয়ে আসো, 25 দিয়ে কাটলে কি 1/5, 1/5 মানে তুমি বুঝতেই পারছো 20% হচ্ছে। তাহলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস পাবে না 20% হ্রাস পাবে। এটা একটা নিয়ম। এটা 1 নম্বর নিয়ম তোমাকে আমি দেখালাম, এটা একটা কনসেপ্ট দেখালাম, ঠিক আছে? একটা শর্টকাট দেখাই তোমাদের। 25% মানে জানি 1/4 হয়, তো 4 থেকে 1 কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, 4 থেকে 1 প্লাস হয়েছে, বেড়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার, 1/5 হয়ে যাবে। তাহলে 1/5 হয়ে যাবে, 1/5 মানে কত, 20%, অ্যান্সার হয়ে গেল। তো ভাবার দরকার নেই। যখন দুটো জিনিসের হবে, একটা বাড়লো একটা কমলো, একটা কমছে একটা বাড়ছে, এরকম সেন্সে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? আরো শর্টকাট, অনেক প্রশ্ন জিজ্ঞাসা হবে, এই শর্টকাট দেখালে তোমাদের প্রশ্ন অনেক বেশি জিজ্ঞাসা হবে, সেগুলো কোশ্চেন সঙ্গে সঙ্গে আলোচনা করবো, শেষ হয়ে যাবে। বলো এই অঙ্কটা বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ অনেক সময় কি হয় জানো তো, খরচেরও চেঞ্জেস থাকে। অনেক সময় বলে যে খরচও একটু বাড়ালাম, তখন তাহলে ব্যবহার কিরকম কমবে, মানে টাইমলাইনটা এরকম হয়। এটা হচ্ছে খরচের জায়গা, এইভাবে দেখায়, এটা একটা খরচের জায়গা, এটা খরচের জায়গা, খরচও কিছু বাড়াতে পারি, এটা হচ্ছে মূল্যর জায়গা, আর এখান থেকে এটা ব্যবহারের জায়গা। এবার কি হয়, খরচ যদি সেম থাকে তাহলে দুটোর জায়গায় একটাই থাকলো, যেরকম এইখানে খরচ আগেও ছিল অপরিবর্তিত, যদি খরচের চেঞ্জ হয় তাহলে এটা আগের খরচ, এটা পরের খরচ, এইভাবে ধরে করতে হয়। আরো অঙ্ক আছে, চলো করবো। আচ্ছা, এই অঙ্কে কারো অসুবিধা থাকলে বলো, জানাও আমাকে, এই অঙ্কে কারো অসুবিধা থাকে। ক্লিয়ার হয়ে গেছে তাহলে আশা করি, তাই তো? চলো পরের অঙ্ক, একই অঙ্ক করে নাও। দেখো এখন তো আর বেশি সময় লাগবে না, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, যে রান্নার তেলের মূল্য 5% হ্রাস পেয়েছে, তাহলে যেটা খরচ 100 ইউনিট হওয়ার কথা সেটা 95 ইউনিট হয়েছে, তাই না? কারণ খরচটাই মূল্য কত, 5 টাকা কমেছে, 5% কমেছে, কমে যাচ্ছে, ডিক্রিজ করেছে, তাহলে আমি অবশ্যই দাম কমেছে তো জিনিস বেশি পাবো। দেখো তাও লিখেছে, একটি পরিবারের তেল বাবদ খরচ একই রাখলে, অপরিবর্তিত রাখলে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে 95 থেকে 100 কত বাড়ছে না 5 ইউনিট বাড়ছে, কত থেকে বাড়ছে না 95 থেকে বাড়ছে, 5/95 মানে কত, 1/19, ব্যাস 1/19 মানে কত, সেটাই অ্যান্সার। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করে নিও, সেটাই অ্যান্সার, তাই না? তাহলে একটা কমলে একটা বাড়ছে, যেটা অ্যারো দিয়েছি কিন্তু আমি শুধু ড্র দেয়নি, এটা বোঝানোর সুবিধার জন্য যে আমি এইখান থেকে এইখানে যাচ্ছি, এইখান থেকে এখানে যাচ্ছি, ঠিক আছে? এটাও খুব ভালো অঙ্কর মধ্যে পড়ে, মানে কনসেপ্ট যেটা আছে এটা সাকসেসিভ কনসেপ্টের, এগুলো অনেক জায়গায় কাজে দেবে, মানে শুরু হলো এগুলো কনসেপ্ট, তোমাদের পার্সেন্টেজ, প্রফিট লস, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সবগুলোতে এটা ভালো মতো কাজে দেবে। চলো অঙ্কটা করি। কি বলেছে, একটি ব্যক্তি বেতন প্রথমে 20% বাড়লো, পরে 20% কমে গেল। চলো 1 নম্বর হচ্ছে নিয়ম, 20% বাড়লো মানে আগে আমার 100 ইউনিট ছিল, তো 20% যদি বাড়ে তাহলে 100 ইউনিটের জায়গায় 20 ইউনিট বাড়বে, তাহলে 120 ইউনিট হয়ে গেল। এবার বলেছে পরে 20% কমে গেছে, তাহলে এখানে আবার 20% কমেছে। এবার এইখানে প্রশ্নটা হচ্ছে তোমাদের, যে 100
20 ইউনিটটাকে যদি 100% ধরা হয় তাহলে 10% হবে হচ্ছে 12, তাহলে 20% হবে হচ্ছে 24, তাহলে 24 ইউনিট কমবে। তাহলে 120 থেকে 24 বাদ দাও, 96 ইউনিট। তাহলে এবার বলো 100 এটা থেকে ফাইনালি কি চেঞ্জেস হয়েছে না 4 কমেছে কতর উপর, 100-র উপর। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করো ইনটু 100%, তাহলে কত হয়ে গেল 4% হ্রাস। বলেছে মোটের উপর বেতন শতকরা কত পরিবর্তন হবে, 4% কমবে। এটা একটা নিয়ম গেল। আরেকটা নিয়ম স্যার আরেকবার এটা বুঝিয়ে দিন নয়, 20%-এর নিচে যে 24 ইউনিটটা ধরলেন ওইখানটা। এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা আমি কি ধরেছিলাম, 100 ইউনিট ধরেছিলাম, পার্সেন্টেজ আছে বলে সুবিধা হওয়ার জন্য। তো 100-র 20% কত হয়, 20 হয়। তো ওই জন্য 120 বেড়ে গেল, যেহেতু এটা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, বেড়ে গেল। এখানে এই যে 20%, এটা হচ্ছে 120-র 20%, আর 100 না, 120। তাহলে এইখানে এই পয়েন্টে 120 মানে 100% হয়। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে না এখানে। তাহলে 100, তাহলে 10% মানে কত, তাহলে 12। আমার চেয়েছে কত, 20%, তাহলে এখানে 20% মানে কি, 10-কে 20% কে দেখলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 12-কে 2 দিয়ে গুণ করলে কত আসবে, 24। হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার, তাই তো? তাহলে এবার 120 থেকে 24 তুমি বাদ দাও, কারণ এটা মাইনাস যাবে, যেহেতু এটা কমেছে, এটা কমেছে, ওই জন্য 96 আসলো। চলো, এটা আর একটা নিয়ম আছে, একটা ফর্মুলা আছে সাকসেসিভ ডিসকাউন্টের, সব থেকে ভালো ফর্মুলা, a প্লাস বি প্লাস ab বাই 100 পার্সেন্টেজ চেঞ্জেস। এটা সম্পূর্ণ ফাইনাল চেঞ্জেস এর জন্য ফর্মুলা, একটাতেই করলে হয়ে যাবে। যেখানে a এর ভ্যালু হচ্ছে, কোন একটা ধরে নাও 20% বেড়েছে, তাহলে এটা a বেড়েছে মানে প্লাস 20। b এর ভ্যালু 20% কমেছে, তাহলে মাইনাস 20। তাহলে ফর্মুলাতে আসি, a মানে প্লাস 20 প্লাস বি মানে মাইনাস 20 প্লাস প্লাস 20 গুণ মাইনাস 20 বাই 100। এতগুলো ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে প্লাস মাইনাসে যেন গন্ডগোল না হয়, ঠিক আছে? তাহলে এখানে কি আসছে, প্লাস 20 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 20, এটা তো কেটেই যাচ্ছে। এখানে প্লাস মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস আসছে, তাই তো? তাহলে 20 ইন্টু 20 বাই 100, শূন্য শূন্য কাটলো, ফাইনালি সরি মাইনাস 4% বেরোলো। মাইনাস বেরিয়ে গেছে মানে এটা হ্রাস হয়েছে, আর ভাবতে হবে না কমছে না বাড়ছে, ফাইনালি এখান থেকে অ্যান্সার চলে আসলো। তাহলে এবার তো প্রথম পার্টটা করবোই না, সেকেন্ড পার্টই বেশি করবো। সেকেন্ড পার্টে খুব সুন্দরভাবে অ্যান্সার হবে সবগুলো। মোটের উপর বেতন শতকরা কত পরিবর্তন হবে, বলো, বুঝতে পেরেছো? অসুবিধা হলে জানবে, বুঝিয়ে দেবো, না হলে পরে থেকে যাবে ভুলটা। চলো পরের অঙ্কে যাই। এটাও দেখো কত সহজেই হয়ে যাবে মুখে মুখে। একটি দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্য উপর 20% দাম বাড়িয়ে লিখেছে, ক্রেতাকে তারপর 20% ছাড় দিয়েছে। এটা প্রফিট লসে চলে আসে, তাও শতকরাতেই হয়ে যাচ্ছে। মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করে, ব্যাস, একটার দাম বাড়িয়েছে, একটার দাম কমিয়েছে, ছাড় দিয়েছে মানে কি, কমিয়েছে। তাহলে ওই যে a প্লাস বি প্লাস ab বাই 100। দেখো একটা জিনিস তোমার একটু লক্ষ্য করো, যে যদি দুটোর পার্সেন্টেজ সেম থাকে তাহলে তো এ আর বি এই দিকটা তো কেটেই যায়, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে ডাইরেক্টলি আমি আনসার লিখতে পারি না, মাইনাস 20 ইন্টু 20 বাই 100%, শূন্য শূন্য কাটলো, মাইনাস 4% অ্যান্সার। তাহলে ক্ষতি হবে কত পার্সেন্ট না 4%, ঠিক আছে? তো যত প্র্যাকটিস করবে তত আইডিয়া আসবে, তত রকম ভাবে তোমরা অঙ্কটাকে বুঝতে পারবে, ঠিক আছে? চলো পরের অঙ্কটি কি বলেছে, দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে এত % বৃদ্ধি পেয়েছে, পরে বিকালে 12% কমেছে, মোটের উপর সারাদিনের তাপমাত্রা বৃদ্ধির হ্রাস কত? তাহলে তুমি বুঝতে পারছো প্রত্যেকবার
মাইনাস হবে একই থাকলে 12 গুণ 12/100 প্রথমে কত বড় লাগলো, এখন কতটুকু অঙ্ক, এটাই করতে হয় পরীক্ষায়, এটাই তো বলে শর্টকাট না। শর্টকাট মানে তোমার মেন কনসেপ্ট জানা হয়ে গেল, এবার তুমি জাস্ট কোশ্চেন দেখো আর অ্যান্সার ফেলো। তাহলে 12 স্কোয়ার মানে 144 হয় বা 100%, তাহলে কত 1.44% মাইনাস আছে, তার মানে হ্রাস পাবে, মাইনাসের ভ্যালু হ্রাস পাওয়ার জন্য। যদি এখানে প্লাস থাকতো তাহলে বৃদ্ধি পেত, তাহলে হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, না সারাদিনে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, না 1.44% হ্রাস। ঠিক আছে, এই দেখো পরপর দুইবার 10% বৃদ্ধি পেয়েছে, তো এখানে কিন্তু একটা বৃদ্ধি একটা কম নেই, তো বৃদ্ধি পেয়েছে দুবারই বাড়বে, তাহলে ওই একই ফর্মুলা a প্লাস b প্লাস ab/100%। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো খুব ভালো মতো কাজে দেবে, একটাই ফর্মুলা, আর কিচ্ছু করা দরকার নেই। তাহলে এ, এটা খুব ভালো ফর্মুলা, অনেকবার কাজে লাগবে। তাহলে এও 10 বৃদ্ধি পেয়েছে, তো প্লাস আছে, তো আর কিছু মাইনাসের তো হওয়ার কোনো গল্পই নেই, ওই জন্য সব প্লাস লিখে দাও। এটাও 10 আর এটাও 10 গুণ 10/100%, তাহলে কত আসলো 10 10 20, আর এখান থেকে 0 0 কেটে গিয়ে 1 পড়ে থাকলো, তাহলে 21%। তাহলে মোটের উপর বৃদ্ধি কত হবে, 21% বৃদ্ধি। ঠিক আছে, আশা করি কনসেপ্ট গুলো তোমরা ধরতে পারছো। চলো পরের অঙ্কে দেখো, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত, ব্যাস হয়ে গেল অঙ্ক। a প্লাস b প্লাস ab/100%, দুটোই বৃদ্ধি, একটাতে 10 একটাতে 20, ধরে নাও এবার a এর ভ্যালু 10, b এর ভ্যালু 20, b এর ভ্যালু 10 a এর ভ্যালু 20, যেটা ইচ্ছে একই অ্যান্সার বেরোবে। তাহলে 10 প্লাস 20 প্লাস 10 গুণ 20/100, আর ফাইনালি পার্সেন্টেজ, তাহলে 10 30, আর এইখানে 0 0 কাটলো 2, 32% হয়ে গেল অ্যান্সার। তুমি যদি বলো যে না একটু ডেসক্রাইব করে দিলে ভালো হতো, তাহলে অঙ্কটা দেখো ডেসক্রাইব করে কি দাঁড়ায়। প্রথমে 100 ছিল, 100 ইউনিট, পরে 10% বেড়েছে, তাহলে 10% মানে 110 ইউনিট, পরে 20% আরো বেড়েছে, 20% মানে কত, মানে 10%, 110 10% 11, 20 মানে 22, তাহলে আরো 22 বেড়েছে, তাহলে 132 হচ্ছে, তাহলে ফাইনালি 132 হচ্ছে, তাহলে ফাইনালি কত পার্সেন্ট বাড়ছে, 32%। না মিললো, কি দরকার, মুখোমুখি হয়ে যাচ্ছে। এবার দেখো এই অঙ্কটা পরীক্ষায় দেবে, কারণ এখানে দুটোই আলাদা আলাদা, তাই না। এক ব্যক্তির বেতন 15% বৃদ্ধি, 20% হ্রাস, কমে গেছে, তাহলে আবার সেই একই ব্যাপার, a ইকুয়াল টু বৃদ্ধি মানে 15 প্লাস 15, আর b মানে কমলো তাহলে -20, ব্যাস a প্লাস b প্লাস ab/100, ব্যাস ফাইনাল চেঞ্জেস। তাহলে তুমি ক্যালকুলেশন গুলো কানেক্ট করো, দেখো এখনই অঙ্ক হয়ে যাচ্ছে। a এর ভ্যালু তুমি প্লাস, এখানে বসিয়ে দিলাম 15, আর এখানে b এর ভ্যালু -20, আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি, a এর ভ্যালু তাহলে +15 গুণ -20, দেখো যখনই আমি সবগুলো ব্র্যাকেট দিচ্ছি তখনই দিচ্ছি যখন মাইনাস কনসেপ্টটা আসছে, না ব্র্যাকেট না দিলেও করতে পারবে, তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 15 -20, তাহলে -5 এখান থেকে বেরোচ্ছে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আসছে, 15 × 20/100, 0 0 কাটলো, 2 দিয়ে কাটে এখানে 5, 5 দিয়ে কাটে 3, তাহলে ফাইনাল -5 -3 -8%। তার মানে মোটের উপর বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি তো হবেই না, হ্রাস পাবে কত পার্সেন্ট, 8% হ্রাস পাবে। অ্যান্সার বলো, ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? চলো, এটা কিনা লাভ ক্ষতির অঙ্ক দিয়ে দিয়েছে পার্সেন্টেজের মধ্যে, এটা লাভ ক্ষতিতে করাবো, একই রকম অঙ্ক, এটাও একই রকম ভাবে হবে, কিন্তু ভালো কনসেপ্ট যদি পেতে হয় তো লাভ ক্ষতিতে জিনিসগুলো করাবো, খুব ভালো ভালো লাগে। আর না হলে এখানে বুঝতে পারবে না, এটা মার্কেট প্রাইসের কথা বলেছে, এটা প্রফিট লসের কথা বলে, লস বা প্রফিট বলেছে, ছাড়ের কথা বলেছে, ডিসকাউন্টের কথা বলেছে, কমিশন মানে এখানে ডিসকাউন্ট,
যেটা মার্কেট প্রাইসের উপর হয়। তো এমনিও তুমি যদি ভাবো যে একটা বইয়ের দাম 20% বাড়িয়ে লিখেছে, প্রথমে 20% বাড়ালো, তাহলে এর ভ্যালু +20। আর কমিশন মানে ইন দ্য সেন্স একটা ছাড় সেন্সে আসছে। মানে কথাটাকে বোঝার চেষ্টা করো, কমিশন কখন টাকা বাড়ছে কখন টাকা কমছে। এখন যদি আমি কোনো ব্যবসাতে কমিশন পাচ্ছি, তার মানে সেটাতে আমি টাকা বাড়ছে। কিন্তু এখানে কি একটি ব্যবসাতে একটি বইয়ের মূল্যের দাম 20% বাড়িয়ে লিখেছে, তারপরে সেখানে চলো একটু কমিশন দিচ্ছে বা ছাড় দিচ্ছে, তাহলে একবার বাড়লো আর একবার -10 হলো, কমলো। নিয়ে তোমার a প্লাস বি প্লাস এবি বাই 100 তুমি এই পার্সেন্টেজ ধরে করতেই পারো, অসুবিধা নেই। তাহলে a প্লাস বি প্লাস এবি বাই 100 a20 -10, আচ্ছা মাইনাস করে দিই 20 ইন্টু 10 বাই 100, 0 0 কেটে গেল, আর এখানে তাহলে আসলো 8%। ব্যাস, লাভ হলো, কারণ 8% প্লাস মাইনাস তো কেটেই গেছে, +20 -10 আর -2, তার মানে -12। 20 থেকে 12 বাদ দিলে 8 থাকে, মাইনাস থাকলো না, মাইনাস থাকলে সেটা হ্রাস হয়ে যেত, এটা একটু মাথায় রাখবে। চল, একই রকম এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার 20% 10% হ্রাস পেয়েছে, এটা হ্রাস পেয়েছে কমেছে, তাহলে কত হবে? 20% কমেছে 10%। আচ্ছা, এগুলোকে অনেকভাবে করা যায়, এটাকে একটু অন্যভাবে করায়। সবসময় এই ফর্মুলাটা ধরতে ইচ্ছে করছে না। তাহলে 20% হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে, মানে আগে ছিল 100, এখন 20% হ্রাস পেয়েছে কত? 80 হয়েছে। এবং এটাকে এইভাবে তুমি লিখতে পারো, 20% হ্রাস পেয়েছে, তার মানে 80/100। এটা একটু হবে। হ্যাঁ, ওই এটাতে আমি যাচ্ছি না, এগুলো তোমরা যখন পরে একটা প্রশ্ন আসবে জনসংখ্যা রিলেটেড, হ্যাঁ, তখন এই জিনিসগুলোকে দেখাবো, এখন দেখাতে গেলে গন্ডগোল হবে। যেটাতে ভালো মতো বুঝতে পারছো সেটাই করো। দুটোই এটার মধ্যে মনে রাখবে যে হ্রাস পেয়েছে তো দুটোই কমবে, তার মানে a এর ভ্যালুও -20, b এর ভ্যালুও -10, তাই তো? তাহলে a প্লাস বি প্লাস এবি বাই 100 সবসময় একই ফর্মুলা, শুধু ভ্যালুর সাইন গুলো শুধু চেঞ্জ হয়ে যাবে। এর মান যেটা আছে সেটা বসিয়ে দাও, তাহলে এর মান এখানে -20 আছে তো -20 বসিয়ে দাও, প্লাস আর এখানে বি এর মাইনাস আর এখানে বি এর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -20। আবার এখানেও দেখো, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস গুণ করে প্লাস হয়েই যাবে, তাহলে 20 এখানে 10 হয়ে গেল, 20 ইন্টু 10/100, 0 0 কাটলো, তাহলে -30 প্লাস 2 28%, -28%। তার মানে এটা কি হবে? হ্রাস তো হবে, বোঝাই যাচ্ছে। এখানে একটু গন্ডগোল হয়ে যায় তোমাদের অনেকে, প্লাস মাইনাসে গন্ডগোল করে 32 করে দেবে দেখবে কোনো সময়, 30 প্লাস 2 এরকম হয়ে যায়। তো ওই প্লাস মাইনাসের জায়গাটা একটু মাথায় রাখবে, ওই জন্য এত রকম অঙ্ক নেওয়া। এতক্ষণ তো খুব সুন্দরভাবে করে দিলাম, কারণ কি দেখো, আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কোথায়? 48 নাম্বার 47 এর মধ্যে, 47 এর মধ্যে বলেছে এক ব্যক্তির বেতন, শুধু একটা বেতনের কথাই বলেছে, পরপর দুবার কমেছে বাড়ছে। আগের বার দেখো, একটা ব্যবসা একটি বইয়ের মূল্য, একটা বইয়ের মূল্য, আর কিছু বলেনি। প্রথমে বাড়িয়ে লেখেন, পরে সেটিকে এত কমিশন দেয়। এই জায়গাটা কি বলেছে? এক ব্যক্তির বেতন, প্রথমে এত % বৃদ্ধি, পরে এত % কমলো। কিন্তু এইখানে তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ার পর পরিবারের তেলের ব্যবহার 20% কমিয়ে দিলে মোটের উপর খরচের পরিবর্তনের হার কত হবে? তাহলে এই ক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে দুটো আলাদা আলাদা ভ্যালু আসছে না? মূল্য 20% বৃদ্ধি, ব্যবহার 20% কমিয়ে দিচ্ছে, তাহলে এবার মোটের উপর খরচের পরিবর্তন কি হবে? এটাও হবে, এ একটা আলাদা ভ্যালু, বি একটা আলাদা ভ্যালু ধরেও হবে। কিন্তু আমি ধরো ফাইনালি আমি একটা যেটা একটু ফর্মুলা আগে একটু দেখালাম, যে এখানে খরচ 100 ইউনিট ধরলাম না, এবং এইটাতে আমি কি করলাম? মূল্য
মূল্য কত পার্সেন্ট? 20% বৃদ্ধি পেয়েছে। মূল্য 20% বৃদ্ধি হলে কত হয়? 120 ইউনিট হয়ে গেল। হলো? এবার এই জায়গাটা কি হয়ে যায়? এই জায়গাটা হয়ে গেল ব্যবহার, কিন্তু ব্যবহারও 20% কমিয়ে দিয়েছে, দাম বেড়ে গেছে না, ওই জন্য 20% ব্যবহার কমিয়ে দিয়েছে। তাহলে ব্যবহার কত? 20% কমিয়ে দিয়েছে। বলো 120 20% কত? 120 10% কত হয়? 12। মানে 120 পুরোটা তো 100%, 120 10% তাহলে 12, 20% তাহলে 24, তাহলে 24 কমিয়ে দাও, -24 করো, 24 কমালে কত হয়? 96। হলো? এবার এটা মূল্য হলো, ব্যবহার হলো। এবার খরচের যা চেঞ্জেসটা হবে, খরচের চেঞ্জেস কি? 100 থেকে 96। কত কত কমছে? 4 কমছে। কতর উপর? 100-র উপর। তাহলে এটা মানে কি? 4% হ্রাস। তাহলে 4% কমছে, হ্রাস পাচ্ছে, তাই তো? এবার তুমি বলবে স্যার এবি দিয়ে করলে হবে না? এবি দিয়ে করলেও হবে, কারণ যখনই দুটো সংখ্যার গুণফল এবি, এই ফরম্যাটটা তখনই ইউজ হবে a প্লাস বি প্লাস এবি বাই 100, যখন ওই দুটো সংখ্যার গুণফল করে অন্য একটা, দেখো গুণফলের পরপর সাকসেসিভ ক্ষেত্রেও হয়, গুণফলের ক্ষেত্রেও হচ্ছে, দুটো ক্ষেত্রেও এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। চলো, আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এটাকে এইভাবে ধরেই করো, পরীক্ষা একটু ডিফিকাল্ট দেবে। যেরকম এই অঙ্কটা, বাসের ভাড়া 25% বৃদ্ধি পাওয়ায় যাত্রীর সংখ্যা 25% কমে গেল। এটা আরো একভাবে দেখায়, চলো। বাসের ভাড়া 25% বৃদ্ধি পেয়েছে, আগে পরে এইভাবে করা যায়। হ্যাঁ, 25% তো 25% মানে 1/4। তাহলে এবার কি, আগে ছিল 4 টাকা, পরে হয়েছে কি? বৃদ্ধি পেয়েছে। তাহলে 4 থেকে 1 বেড়ে আমার 5 হয়েছে। ঠিক আছে? ব্যাস, এটা কি ছিল? এটা ছিল বাস ভাড়া। দেখো যেটা বুঝতে পারো। এবং যাত্রীর সংখ্যা 25% কমে গেছে। 25% মানে 1/4, মানে আগে 4 ছিল, 4 থেকে 1 কমে 3 হয়ে গেছে। এটা যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা। এবার দেখো ফাইনালি কি চেয়েছে এবার, এর ফলে বাস মালিকের আয় শতকরার পরিবর্তন কত হবে? এবার আমি জানি ভাড়ার সঙ্গে যাত্রীর সংখ্যা গুণ করলে আয় হয়। তাহলে আয়ের আগে কত হবে? 4 4 16 ছিল, গুণ করে দাও, যেটাও গুণ মানে এটাও গুণ মানে এটাও গুণ, পরে হয়েছে 15। তাহলে কত কমেছে? 1 কমেছে। কত থেকে? না 16 ভাগের থেকে। এটাকে 100% দিয়ে করে দাও, তাহলে এখান থেকেও একটা অ্যান্সার বেরিয়ে যাবে। এটা এবি দিয়ে আগের মতো করেও করতে পারো, a প্লাস বি প্লাস এবি বাই 100%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25%, মানে +25, আর 25% কমে গেছে -25, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এটাও হ্রাস হচ্ছে, তাই না? 16 থেকে 15 এটাতে হ্রাস হচ্ছে। তাহলে মাইনাস করে দিলাম, 25 গুণ 25 বা 100%। এটা কেটে গেল, 25 কে করলে 4, তাহলে 25/4। তাহলে করো কত আসবে? এখানেও তাই আসবে। দেখো 4 দিয়ে যদি কাটো, 4 4 16, 4 25 আসলো। এখানেও -25/4%। দুরকম ভাবে আমি পেলে একই অ্যান্সার পাচ্ছি, তাই না? সে ভগ্নাংশে করো কত হয়? 424, 6 পূর্ণ 1/4%। এখানেও -4 পূর্ণ 1/4%, তাই তো? মাইনাস মানে এক্ষেত্রে হ্রাস, বুঝে যাবে। লাস্ট অঙ্ক আজকের। হ্যাঁ, আজকে এটাই শেষ। 50 নম্বর প্রশ্ন।
তাকে বলে চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারে চিনির ব্যবহার 10% বৃদ্ধি পেয়েছে। ব্যাস একই রকম খরচ, খরচটা কত 100 ইউনিট, খরচ 100 ইউনিট ছিল, কি বাড়লো মূল্য বেড়েছে, মূল্য বাড়েই কমে তো না, মূল্য 20% বৃদ্ধি পাচ্ছে, কত 20% বেড়েছে, 20% তাহলে 100 ইউনিটের জায়গায় 120 ইউনিট হয়ে গেল। যে জিনিসটা 100 টাকায় পাওয়া যেত সেটা 120 টাকায় পাওয়া যাবে, তাই না? এই কনসেপ্টটা তাই বলে। এবার পরিবারের চিনির ব্যবহার, চলো পরিবার সাথ দিল তোমার সঙ্গে, চলো একটু ব্যবহারও কমাচ্ছি, আর ভালো কিছু করা যাবে না, তো 10% বৃদ্ধি, ও ব্যবহার ও বৃদ্ধিও পেয়েছে, এটাও বৃদ্ধি পেয়েছে, ও দুটোই বাড়ছে, তো বাড়ছে তো কি হলো, তাহলে এখান থেকে পরিবার সাথ দিল না, যাক ব্যবহার, ব্যবহার কি বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট, 10% আরো বেড়েছে, তো যদি বাড়ে তাহলে 120 10% বাড়ো, বাড়ো আরো বাড়বে প্লাস 12 যোগ করলে কত আসবে 132, 32 ইউনিটে এসে দাঁড়ালো, তাই না? তোমরা হচ্ছে নতুন ও পুরাতন খরচের অনুপাত কত, তাহলে নতুন আর পুরাতন খরচের অনুপাত, তাহলে নতুন ইস্টু, ও পূর্ব আর নতুন বলেছে, ও ঠিকই তো ছিল, নতুন ইস্টু পূর্বের খরচের অনুপাত চাইছে। তো দেখো কি আছে, নতুন খরচ কত, এটাও খরচ, এটাও খরচ, এটাও তো খরচ, তাই না? আর এখানে ফাইনালি এখানে ব্যবহার এসে দাঁড়ালো, তো এটাই খরচ এসে দাঁড়ালো, তাহলে নতুন খরচ, এটা নতুন, এটা পূর্ব ছিল প্রথমের দিকে যেটা ধরা হয়েছিল, তো পূর্ব তোমার 100, নতুন হচ্ছে 132, রেশিও করো, 4 দিয়ে কেটে দেয় নাকি, হ্যাঁ 4 দিয়ে 4, 4 4 3 4 12, 3 4 12, আর 4 দিয়ে 4 25 100, ব্যাস সেটাই আছে, ঠিক আছে। দাদা 132টা একটু বলো না আরেকবার। 132 এই যে বাড়লো, যে দুটোই বেড়েছে, আগের বার কমাচ্ছিল, এখানে তো বেড়ে গেল, 120 ইন্টু 10% করে দাও, 10/100 কত হয়, 0 0 কাটলো, তাহলে 12 ইউনিট আরো বাড়লো, তাই না? তাহলে 120 সঙ্গে আরো 12 ইউনিট বেড়ে আমার 132 হয়ে গেল। বা ডাইরেক্টলিও করা যায়, 120 ইন্টু 20% বৃদ্ধি মানে 120/100, তাহলে 12 12 144, কি হলো ব্যাপারটা, 20% কোথায়, 10% বলেছে, 110/100, তাই তো 10% বৃদ্ধি পেয়েছে বলেছে না, তাহলে 110/100 হলো, তাহলে একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য কাটলো, আর 12 আর 11 গুণ করলে কত হয় 132, ডাইরেক্টলি হয় তুমি 110 করো, আর না হয় তুমি 10% বের করো, তাকে আগের সংখ্যার সঙ্গে যোগ করে দাও, যেটা ইচ্ছে, মানে 110% মানে 100% প্লাস 10%, তাই না? হয় তুমি 110% বের করে নাও, ডাইরেক্টলি বেরিয়ে যাবে এখান থেকে 110%, না হয় এটা তো নিজস্ব 100% আছেই, পার্সেন্ট দেখো, আমি ওই জন্য পার্সেন্টেজ প্রত্যেকবার চেঞ্জ হয়, তো ওই জন্য আমি এটাকে ইউনিট ধরেছি, আমি পার্সেন্ট ধরিনি, তাহলে এটা 100%, আর এখানে 10% যোগ করে দিলাম, 132 বেরিয়ে গেল। ক্লিয়ার হয়েছে? বলো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আর আজকে এখানেই শেষ, আর কিছু নেই আজকের ক্লাসে। ক্লাসগুলো রেগুলার করো, রেগুলার করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, পরবর্তী ক্লাস পরের দিন।